আমি উদাহরণ হিসাবে যে জিনিসটা বলবো, দেখুন পাকিস্তানে কিন্তু একটা সীমিত আকারে হলো একটা সিনেমা শিল্প ছিল। সেই সিনেমা শিল্পটা সেটাকে ললিউড বলতো, অর্থাৎ লাহোর কেন্দ্রিক। সেখানে দেখবেন যে আমাদের এমনকি বাঙালি অভিনেত্রী শবনম, উনি কিন্তু একসময় ওই পাকিস্তানের সিনেমা জগতে উনি উনি বেশ বড় সড় নায়িকা ছিলেন। মৌলবাদীরা সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের সরকারের আমলে চিন্তা করেন যে সবচেয়ে বেশি সাংস্কৃতিক প্রাধান্য কে পেয়েছে, মানে সাংস্কৃতিক ভাবে, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করেছে, বিক্রি করেছে, পয়সা কামিয়েছে কে? ফারুকি। ফারুকির জন্ম বিস্তার সবকিছু হলো জিরো কালচারের একটা ছেলে। সেই নাটক বানিয়েছে, সেই বিক্রি করেছে, সেই শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং তার স্ত্রী। এরা আবার মুজিব সিনেমা করেছে, যেটা আমি বলবো যে ওই সিনেমাটা বন্ধ করে দেওয়া উচিত আওয়ামী লীগের উদ্যোগে। বঙ্গবন্ধুকে আমরা কিন্তু ওই সিনেমাটা করে বঙ্গবন্ধুকে খাটো করেছি। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই কথাটা অনেকেই পিক করেছেন, এটা নিয়ে কাট ছাপিয়েছেন। আমি এখানে আলোচনা করব কিভাবে পাকিস্তান বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা যদি এই দুটো দেশের দিকে দেখি, আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির যে সংস্কৃতি ছিল নানান জায়গায়, সেখানে আমরা এক ধরনের আমাদের স্বাতন্ত্র্য ছিল, আমাদের আভিজাত্য ছিল, আমাদের গর্ব ছিল, আমাদের কর্তৃত্ব ছিল এবং আমাদের উন্নততর একটা সংস্কৃতি ছিল মুক্তিযুদ্ধে আমাদের বিজয় পর্যন্ত। পরবর্তীতে দেখা গেল যে পাকিস্তান তাদের এই দেশে যে দোসর রয়েছে, যারা 1971 সালে পরাজিত হয়েছিল, তাদেরকে দিয়ে আমাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়েছে। এখন এটাকে কি আমরা সংস্কৃতি বলবো? সেটা একটা বড় প্রশ্ন। সংস্কৃতি একটা অত্যন্ত বড় বিষয়। সংস্কৃতির অন্তর্গত কিন্তু সবকিছু। আমি যদি হাত দিয়ে ভাত খাই, একজন বিলাতের মানুষ যদি চামচ দিয়ে ভাত খায় বা চামচ দিয়ে তার খাবার খায়, দুটো তার আলাদা সংস্কৃতি। অর্থাৎ খাওয়া দাওয়া, পৃথিবী সবকিছুই তো সংস্কৃতির অংশ। কিন্তু সংস্কৃতির মূল প্রকাশটা ঘটানো হয় শিল্পের মাধ্যমে। ফলে আমরা দেখি যাদের শিল্প যত উন্নত, আমরা সাধারণভাবে মনে করি যে তারা তত বেশি সাংস্কৃতিক মানুষ বা তারা তত বেশি সংস্কৃতিমান। সুতরাং শিল্পটাই আমরা এখানে বেশিরভাগ আলোচনা করব। শিল্পের মাধ্যমে সংস্কৃতি প্রকাশ পায়, আর শিল্প সাহিত্য এই সংস্কৃতির এই উপাদানগুলো মানুষের মনোজগতের গভীরতা বাড়ায়, তাকে বিনোদনেরও খোরাক যোগায়। ফলে এইগুলোই আসলে সংস্কৃতির আলোচনায় মূল আলোচনা থাকে। পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই ভূখণ্ডের, পাকিস্তান নিয়ে যদি আমরা আলোচনা করি, পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ দেশ ভাগ 1947 সালে পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ একটা ধর্মীয় রাষ্ট্র করাতে তার সংস্কৃতি তখন থেকেই আক্রান্ত হয়। তারপরেও পাকিস্তান, যতদিন পাকিস্তানে তালেবানের উত্থান না হয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যখন থেকে পাকিস্তানকে বেছে নিল, আর পাকিস্তান টাকা পয়সার জন্য জঙ্গিবাদকে বেছে নিল, পাকিস্তান মুজাহিদিন নামে অভ্যন্তরীণভাবে এসব জঙ্গি উৎপাদন করত, বাংলাদেশ বা অন্যান্য আরব দেশ থেকে জঙ্গি সংগ্রহ করত, করে নিয়ে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করত। মার্কিন যুক্তরাষ্ট্র ওদেরকে কিনে নিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। এইভাবে লাদেন এবং ইত্যাদি সৃষ্টি হয়েছিল। এই ইতিহাস তো আমরা সবাই জানি। যতদিন সরাসরি মুজাহিদিন কালচার এবং জঙ্গি উৎপাদন, জঙ্গি লালন পালন কালচার সীমিত ছিল পাকিস্তানে, ততদিন পাকিস্তানের অভ্যন্তরীণ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল। অবশ্য পাকিস্তানের এই অবনতি আগেও ছিল, কিন্তু এই আফগান যুদ্ধকেন্দ্রিক যে পাকিস্তানে জঙ্গিবাদের আধিপত্য চলল, সেইটা, এবং পরবর্তীতে খেয়াল করবেন ওই জঙ্গিগুলো কিন্তু আবার নতুন করে পাকিস্তান ওই জঙ্গিগুলোকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, কাশ্মীরি সুবা ইত্যাদি ইস্যু নিয়ে। সেই বিষয়ে আমাদের এখনকার আলোচনা না। আলোচনা হলো যে কিভাবে জঙ্গিবাদের এই একটা রিসার্জেন্স যখন হলো, এটা কত সালের দিকে, ধরুন 1980 বা প্রেসিডেন্ট জিয়াউল হক যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, সবচেয়ে বেশি এই মুজাহিদিন উৎপাদন এবং আমদানি, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি কিংবা আফগানিস্তানের রপ্তানি, এটা জিয়াউল হক এর আমলে সবচেয়ে বেশি হয়েছিল। সেটা জিয়াউল হক, আমরা জানি জিয়াউল হক 8-10 বছর রাষ্ট্র শাসন করেছে। 1988 সালে জিয়াউল হক একটা বিমান দুর্ঘটনায় মারা যায়। আমি উদাহরণ হিসাবে যে জিনিসটা বলবো, দেখুন পাকিস্তানে কিন্তু একটা সীমিত আকারে হলো একটা সিনেমা শিল্প ছিল। সেই সিনেমা শিল্পটা, সেটাকে ললিউড বলতো, অর্থাৎ লাহোর কেন্দ্রিক। সেখানে দেখবেন যে আমাদের এমনকি বাঙালি অভিনেত্রী শবনম,
উনি কিন্তু একসময় ওই পাকিস্তানের সিনেমা জগতে উনি উনি বেশ বড় সড় নায়িকা ছিলেন, রহমান ইত্যাদি। এই পার থেকে গিয়েও পাকিস্তানেও কিছু ছিল। তখন এই মুভি শিল্পে মেহেদী হাসানের মতো বড় বড় শিল্পী, নূরজাহান, আরও আছে অনেকে, দুইজনের নাম নিলাম, এরা খুব বিখ্যাত বলে। এরা মুভি শিল্পে গান গেয়ে, এবং মেহেদী হাসান গজলের বাইরে যা কিছু কমার্শিয়ালি সাকসেসফুল গান গেয়েছে ওগুলা কিন্তু পাকিস্তানি মুভিতে, সিনেমাতে গাওয়া, যেটা যেমন আমাদের দেশও মুভিতে, বলিউডের মুভিতে গান। এই সিনেমা শিল্পটা আঘাতপ্রাপ্ত হয় এই মুজাহিদিন বা জঙ্গি যাই বলুন, এদের আধিপত্য যখন থেকে শুরু হয়ে গেল। পরবর্তীতে এই ললিউড কিন্তু পুরোপুরি আপনার, বর্তমানেও পাকিস্তানি কিছু কিছু সিনেমা হয়, কিন্তু ওই জিয়াউল হকের আমলের পর থেকে যে ডিক্লাইনটা, সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। বিপরীতে দেখেন, আমাদের এখানে কিন্তু বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন, আমাদের পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, বাংলাদেশ এই অঞ্চলের একটা সাংস্কৃতিক আপনার একটা বিকাশ, এটা কিন্তু 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত এর ধারাবাহিকতা ছিল। যেমন পাকিস্তান আমলে আমাদের যেসব কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকা ইত্যাদি ছিল, এমনকি মুভি, তারপরে বাংলাদেশ আমলে, বঙ্গবন্ধুর আমলে যেগুলো হয়েছে, সেটার একটা মান পাবেন। পরবর্তীতে দেখবেন যে এগুলোর আর কোনো মানই নাই। বর্তমানে আর কোনো আসলে বাংলাদেশে সংস্কৃতির জগতে, বিশেষ করে আপনার শিল্পের জগতে বাংলাদেশে বর্তমানে আসলে আর কিছু অবশিষ্ট নাই। এমনকি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরেও আমাদের যে মুভি ইন্ডাস্ট্রিটা ছিল, যখন আলমগীর, উজ্জ্বল, রাজ্জাক, কবরী, শাবানা, ববিতা এরা যখন মুভি করতেন, সোহেল রানা, ওয়াসিম, রোজিনা, তারা যখন মুভি করতেন, এই মুভিগুলা যদিও বেশিরভাগই হিন্দি মুভির নকল ছিল, বা তারা অবশ্য দাবি করেন যে তাদের মুভি আবার হিন্দিতে নকল করা হয়েছে, সেটা বাদ দিন, কিন্তু একটা মান তো ছিল, সেগুলো উপভোগ করা যেত। সেটাও পরবর্তীতে কিন্তু এখন আর নাই। এই নাই থাকা অবস্থায়ও খোঁজ নিয়ে দেখেন, এখন বাংলাদেশে যতটুকু সিনেমা টিনেমা হয় শাকিব খানরা করে, পাকিস্তানে এইটাও কিন্তু নাই। যে জিয়াউল হকের আমল থেকে যে পাকিস্তানের যে সংস্কৃতি অর্থাৎ শিল্পহীনতা শুরু হয়েছে, সেই দশা গিয়ে আজকে বাংলাদেশের সিনেমা আর পাকিস্তানের সিনেমা তুলনা করলে পাকিস্তানের এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের চেয়েও ভঙ্গুর। এইভাবে সব জায়গায় আপনার সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাহিত্য কিন্তু আবার সব জায়গায় মার খেয়েছে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, সব জায়গায়। ফলে দেখা যাচ্ছে যে ভারতে বলুন, পাকিস্তানে বলুন, বাংলাদেশে বলুন, যেগুলো লোকাল সাহিত্য হয়, এগুলার আসলে কোনোই মান নাই। মাঝে মধ্যে দুই একটা গল্প, কবিতা, উপন্যাস এগুলা হয়, কিন্তু মোটা দাগে ভারতবর্ষেও আমি শুনি না কোনো যে বড় সাহিত্য রচনা হয়েছে উর্দু, হিন্দি বা অন্য কোনো ভাষায়। যেটা দেখা যায় যে পাকিস্তানের কিছু মানুষ, পাকিস্তান তো জমিদারদের রাষ্ট্র, এই জমিদারদের সন্তানরা আপনার ইউরোপ, আমেরিকাতে আসার সুযোগ পায়। ওই কানেকশনে কিছু কিছু পাকিস্তানি, যেমন কামিলা শামসি, কি আরো কিছু নাম আছে, মহসিন কি একজন, এরকম আমি কয়েকজনের বই টই দেখেছি, এরা ইংরেজি ভাষা সাহিত্য রচনা করেছে। ভারতেও তাই কিছু কিছু সাহিত্যিক নাম করেছে, ভালো বই রচনা করেছে, সব কিছু কিন্তু ইংরেজি ভাষায়। অমিতাভ ঘোষ থেকে শুরু করে একেবারে অরুন্ধতী রায়, কিরণ দেশাই এবং আরো পরে অনেকে আছে। কিন্তু বাংলাদেশের আবার দুর্ভাগ্য হলো যে বাংলাদেশ আবার এই ধরনের ইংরেজি জানা কোনো লোকের জন্ম দিতে পারে নাই। ফলে বাংলাদেশ আর ওই হুমায়ুন আহমেদ কেন্দ্রিক সাহিত্য, এবং তারপর হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর এটা একেবারে শূন্য হয়ে গেছে পুরো বাজারটা। সাহিত্যের জিনিসটা আলাদা। কিন্তু অন্য ভারত যেটা করেছে, ভারত তার সাহিত্য অর্থাৎ সাহিত্যের উন্নতি করতে না পারলেও বোম্বাই কেন্দ্রিক যে তারা মুভি এবং মিউজিক ইন্ডাস্ট্রি করেছে, সেইটা তার অন্য জায়গায় যে দুর্বলতা আছে সেটা এক ধরনের কম্পেনসেশন হয়। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে এই ব্যবস্থাটা নাই। এর পাশাপাশি পাকিস্তানের এই বাংলাদেশে যারা রয়ে গিয়েছিল, রাজাকার, এবং বর্তমানে যাদের প্রতিনিধি হলো আপনার জামাত, হেফাজত এবং বিএনপিকে আলাদা রাখি, বিএনপিকে এখানে দোষ দেওয়া যাবে না, বিএনপির গল্পটা একটু পরে বলছি। বিশেষ করে জামাত, হেফাজত, এরা এমন সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, আমরা কিন্তু সেখান থেকে আর বাংলাদেশের সাংস্কৃতিক জগৎটাকে উদ্ধার করতে পারিনি। আমাদের নাটক ছিল, ইত্যাদি ছিল, কিন্তু সবকিছু কিন্তু ক্ষয়িষ্ণু। আমরা কিন্তু ওই জামাত, হেফাজত দ্বারা আক্রান্ত। তার সবচেয়ে বড় উদাহরণ হলো শাবানা। অর্থাৎ বাংলাদেশের শাবানা নামে যে একজন বিখ্যাত অভিনেত্রী ছিল, সিনেমা অভিনেত্রী, আজকে তিনি বাংলাদেশে মাদ্রাসা তৈরি করেছেন এবং তিনি পর্দার আড়ালে চলে গেছেন। এবং সম্প্রতি আলমগীরের একটা ইন্টারভিউ থেকে দেখলাম যে শাবানা কিন্তু ছোটকাল থেকেই ধার্মিক হওয়া, কিন্তু সেই জায়গায় আমি আঘাত করতে চাই না। ধার্মিক
হওয়াটাকে আমি পছন্দ করি, এবং ধর্ম এবং সংস্কৃতি দুটোকে যদি আপনি মিলিয়ে জীবনযাপন করতে পারেন, এটা হয়তো একটা কৃত্রিম অবস্থা হতে পারে, কিন্তু এটা মন্দের ভালো আর কি। অর্থাৎ শাবানা দেখেন, সেই মহিলা, সে সিনেমা করেছে, আবার সে প্রচন্ড ধার্মিক, কিন্তু সে যে ধরনের ধর্মকর্মে বিশ্বাস করে সেখানে তো সিনেমা করার কোনো স্থান নাই। তাহলে কি পরিমাণ অপরাধ বোধে, শুধু যৌবনের উত্তেজনায়, টাকার লোভে এই নারী সংস্কৃতি সিনেমা করে গেছেন, কিন্তু যেই যৌবন শেষ, সিনেমাতে তার দেয়ার আর কিছু নাই, তখন তিনি আবার ধর্মের আড়ালে চলে গেছেন। এই শাবানা সিনড্রোমটা কিন্তু বাংলাদেশের অনেকের আছে, অসংখ্য, অলমোস্ট সবারই। এটা কিন্তু পাকিস্তানি সাংস্কৃতিক আগ্রাসন। কিন্তু পাকিস্তানি সাংস্কৃতিক আগ্রাসন কাদের? পাকিস্তান যে 10-15% জমিদার শ্রেণী পাকিস্তান রাষ্ট্রটাকে চালায়, তাদের না। তাদেরও সংস্কৃতি নেই, সেই জায়গাটা আর একটু আলাদাভাবে বলবো। ইমরান হায়দার কিন্তু ওই 15% পাকিস্তানিদের একজন প্রতিনিধি, জমিদার শ্রেণীর। ইমরান হায়দার খুব সম্ভবত পারিবারিকভাবেও জমিদার। সেটা হোক বা না হোক, যখন পাকিস্তানে কেউ সামরিক বাহিনীর অফিসার হয়, কূটনীতিক হয়, আমলা হয়, এটা সাধারণত জমিদার শ্রেণী থেকেই আসে। কিন্তু কেউ যদি দরিদ্র শ্রেণী থেকে আসেও, সে কিন্তু ওই জমিদার শ্রেণীটাকে আপনার প্রতিনিধিত্ব করে। আর পাকিস্তানের যে 80-90% দরিদ্র মানুষ আছে, এদের সংস্কৃতি আসলে ওই দেশভাগের সাথে সাথেই ধ্বংস, এবং সেটা মানে ডিক্লাইন নেমে যেতে থাকে। আর জিয়া উল হকের আমলে এটা সম্পূর্ণ জিরো হয়ে যায়। ওইখানে আর কোনো সংস্কৃতির অবসান ছিল না। ও সেখানে হলো যে মসজিদ, মাদ্রাসা এই ইত্যাদির প্রভাব এবং সংস্কৃতিহীন। এদেরই আপনার বাংলাদেশের চেহারা হলো জামাত এবং হেফাজত। যদিও আওয়ামী লীগ পরবর্তীতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাষ্ট্র শাসন করেছে, জামাত হেফাজতের সাংস্কৃতিক আধিপত্যে আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের আপনার হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, সেটাও আমরা দেখিনি। চেষ্টা করার এবং আর ব্যর্থতা হয়েছে। এবং প্রতিটা জিনিস জামাত হেফাজতের এবং আমাদের যে মাদ্রাসা এবং ওয়াজ কেন্দ্রিক যে ব্যবস্থা চালু হয়েছে, যেটা আসলে সংস্কৃতিটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে। এমনকি দেখবেন যে আমরা এই ধ্বংসটা দেখেন একেবারে সর্বগ্রাসী ধ্বংস ছিল। আমরা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পর্যন্ত আমাদের দেশের নারীদের পোশাক যদি আমরা লক্ষ্য করি, সেখানে একেবারে পাকিস্তান আমল থেকে সেটা ছিল আমাদের বাংলাদেশের সব মানুষের এবং পাকিস্তানের জমিদার শ্রেণীর যে পোশাক আশাক, সেটার সাথে একটা মিল ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, আমরা কাদের পোশাক গ্রহণ করলাম? পাকিস্তানের যে শোষিত বলুন, যে 80% 90% অর্থাৎ জমিদারদের প্রজা শ্রেণী আছে, এই প্রজা শ্রেণীর পোশাক আশাক আমরা গ্রহণ করলাম কাদের মাধ্যমে? জামাত হেফাজতের মাধ্যমে। এখানে মধ্যপ্রাচ্যেরও একটা কিন্তু ভূমিকা আছে। কিন্তু দেখবেন যে পাকিস্তানে, এমনকি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশে পাকিস্তানি পোশাক, নারীর পোশাক অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু ইন্ডিয়ান পোশাক আছে, সেটা ভিন্ন, কিন্তু মোটা দাগে পাকিস্তানিরা কিন্তু বেশিরভাগ নারীর পোশাকে আপনার আধিপত্য বিস্তার করেছে, এবং নারী কিন্তু পাকিস্তানি পোশাক গ্রহণ করেছে। যেটা খুব সম্ভবত পাকিস্তান, আমরা যদি পূর্ব পাকিস্তানি থাকতাম, আমাদের কিন্তু এত ক্ষতি হতো না, কারণ তখন আবার আমাদের অন্য একটা সংগ্রাম থাকতো, এবং সেই সংগ্রামের মাধ্যমে কিন্তু এই জামাত হেফাজতের উত্থান হতে পারতো না। এটা অনেক দুঃখের বিষয় আছে। আমরা আসলে সাংস্কৃতিক জগৎটাকে এমনই ক্ষতিগ্রস্ত করেছি, আর আমাদের ইংরেজির সাথে বা বহির্বিশ্বের সাথে যোগাযোগ না থাকাতে বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা সাহিত্যিক বা অন্যদের তো প্রশ্নই আসে না, সাহিত্যিকরাও কিন্তু ইংরেজি পড়তে পারে না। লেখা দূরে থাকুক, লেখার প্রশ্ন আমি আনছি না, সাহিত্যটা যদি বাংলায় রচনা করে, কিন্তু বিদেশি বই পড়তে হলে তো ইংরেজিতে পড়তে হবে, এছাড়া উপায় কি? অথবা বাংলায় পড়তে হবে, বাংলায় পড়তে হলে অনুবাদ করতে হবে, অনুবাদ তো করতে পারে না কেউ। এই দশায় আমাদের পড়তে হয়েছে। একে একে আমরা আমাদের শিল্পহীনতার দিকে গেছি, এবং আমরা দেখেছি যে যা কিছু করেছে বাংলাদেশের শিল্পের নামে, পরবর্তীতে আমরা কোনো কিছু করতে পারিনি। একটা উদাহরণ দিই, দেখেন, এমনভাবে মৌলবাদীরা সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের সরকারের আমলে চিন্তা করেন যে সবচেয়ে বেশি সাংস্কৃতিক প্রাধান্য কে পেয়েছে, মানে সাংস্কৃতিকভাবে, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করেছে, বিক্রি করেছে, পয়সা কামিয়েছে কে? ফারুকির জন্ম বিস্তার সবকিছু হলো জিরো কালচারের একটা ছেলে। সেই নাটক বানিয়েছে, সেই বিক্রি করেছে, সেই শেখ হাসিনার সাথে দেখা করেছে, এবং তার স্ত্রী, এরা আবার মুজিব সিনেমা করেছে, যেটা আমি বলবো যে ওই সিনেমাটা বন্ধ করে দেওয়া উচিত আওয়ামী লীগের উদ্যোগে। বঙ্গবন্ধুকে আমরা কিন্তু ওই সিনেমাটা করে বঙ্গবন্ধুকে খাটো করেছি। এটা আজকে আলোচনায় আনলাম না, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে কোনোদিন আলোচনা করব। মূল জিনিস হলো যে হয়তো আমাদের কিছু আমাদের যেটা হওয়া উচিত ছিল, অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন আমাদের কিছু কবি সাহিত্যিক হয়তো ছিলেন, কিন্তু
ফারুকিদের আধিপত্য আওয়ামী লীগের মধ্যে এমনভাবে বিস্তার হয়েছে যে আমাদের যারা সেকুলার শ্রেণীর যা কিছু ছিলেন তারা কিন্তু ফারুকিদের কাছে কিন্তু ওখানে জায়গা পায়নি, এমনকি আওয়ামী লীগের সরকারের আমলেও জায়গা পায় নাই। চিন্তা করেন কি ধরনের আধিপত্য পাকিস্তান চালিয়েছে এই জামাত হেফাজতের মাধ্যমে। এবং জামাত অত্যন্ত সুকৌশলে তারা হিন্দু নিয়োগ করেছে, তারা আর্টিস্ট নিয়োগ করেছে, সিনেমা মেকার নিয়োগ করেছে, নাটক মেকার নিয়োগ করেছে। ফারুকি আরো অনেকে আছে, আপনারা চিনেন, এই যে কতগুলা শো টো করে ইউটিউব, সবগুলা কিন্তু শিবিরের ছেলে। অর্থাৎ মানে জামাতের কৌশলটা ছিল যে তোমরা নাটক করো, সিনেমা করো, উপন্যাস করো, সব কিন্তু আমার মাধ্যমে করতে হবে। এরা কৌশলে হোক, যেভাবে হোক, আওয়ামী লীগের অসচেতনতার কারণে হোক, এরা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে। ফলে প্রকৃত অসাম্প্রদায়িক চেতনা, যাদের পক্ষে সত্যিকারের শিল্প সাহিত্য সাংস্কৃতিক উপাদান তৈরি করা সম্ভব, তারা আওয়ামী লীগের সমন্বয়ে কিন্তু না খেয়ে মরেছে। এখন দেখেন, এই যে আমরা যারা সংস্কৃতি সেবা করতে পারি, আমরা কিন্তু এখনো না খেয়ে মরছি। ফারুকি কিন্তু আওয়ামী লীগের আমলে 1,000 কোটি টাকা কামিয়েছে, ইউনুসের আমলে 1,000 কোটি টাকা কামিয়েছে, এখন সে 5-7 হাজার কোটি টাকা কামিয়ে এখন সে অস্ট্রেলিয়া গিয়ে ঘোরাঘুরি করছে। আওয়ামী লীগকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে এবং সেই জায়গা থেকে ভবিষ্যতে সচেতনতামূলক সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হলো যে আমাদের সংস্কৃতিটা কিন্তু পুরোপুরি আপনার পাকিস্তানি আধিপত্যে চলে গেছে। দেশ শাসন করলাম আমরা, সাংস্কৃতিক আধিপত্যটা বাংলাদেশে চালালো পাকিস্তান। অর্থাৎ ইমরান হায়দার যে বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা গভীর সাংস্কৃতিক বন্ধন আছে, এই বন্ধনটা আসলে ন্যাচারালি হয় নাই। এটা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল পাকিস্তানের দোসর হিসাবে, রাজাকার, আল বদর, আল শামস, তারাই কিন্তু মেলবন্ধন তো দূরে থাকুক, পুরোপুরি পাকিস্তানের যে প্রজাশ্রেণীটা আছে তাদের সংস্কৃতিহীনতাটাকে বাংলাদেশে আপনার চাপিয়ে দিয়েছে। এর বাইরে পাকিস্তানের সংস্কৃতি কি সেটা বলবো বলেছিলাম বলে বলি যে ইমরান হায়দার যাদের প্রতিনিধিত্ব করে, ইমরান হায়দার পাকিস্তানের যে 15-20% মানুষের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশেও তো একটা শাসক শ্রেণী আছে, অর্থাৎ চোরা কারবারি বলুন, ব্যবসায়ী বলুন, অর্থাৎ লুটেরা শ্রেণী বলুন, তারাও তো বাংলাদেশে একটা সমাজ গড়ে উঠেছে না। 1,000 কোটি টাকার মালিক, এদের তো কারো 100 কোটি টাকা নেই। 1,000 শুনলেই অবাক লাগে যে মানে কি অদ্ভুত ব্যাপার। এরা সবাই চলে বলিউডের আধিপত্যে, পাকিস্তানেও যা, আপনার বাংলাদেশেও তা। এরা অভ্যন্তরীণভাবে যেসব পার্টি টার্টি করে ঘরের মধ্যে, হয়তো বাংলাদেশে হয়তো মহিলাগুলাকে ওরা বোরকা পরায়, ওখানে কিন্তু ওরা ঠিকই বিয়ে শাদিতে যা নাচ টাচ দেয় ওটা কিন্তু আপনার বোম্বাই মিউজিকের কপি, পাকিস্তানেও তা। এবং এই আধিপত্যটা কিন্তু পুরো মিডল ইস্টে হয়ে গেছে। আর পুরো মিডল ইস্টও যেহেতু আপনার অনেকটা সংস্কৃতিহীনতার মানে একটা অঞ্চল, সেখানেও কিন্তু এই বোম্বাই মিউজিক, বোম্বাই সিনেমা, মূলত এইটাই হলো পুরো মিডল ইস্ট। পাকিস্তানের শাসক শ্রেণী, বাংলাদেশের শোষক শ্রেণী, এদের সবার মানে সাংস্কৃতিক যে এদের যে এন্টারটেইনমেন্টের যে ব্যবস্থা, বিনোদন, এটা পুরোপুরি তারা গ্রহণ করে বোম্বাই মিউজিক ইন্ডাস্ট্রি থেকে। এটাকে আবার বাংলাদেশে আপনার যারা আবার পাকিস্তানপন্থী সেকুলার, এরা কাজে লাগায় যে মানে আমরা ভারতের আধিপত্যে চলে গেছি। আসলে এই আধিপত্যটা চলতেছে পাকিস্তানে, চলতেছে বাংলাদেশে, চলছে পুরো মিডল ইস্টে।